আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর 12 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের জাবেদার বিষয় হচ্ছে 13 নম্বরে সাম অ্যাডজাস্টেড রিলেটেড জার্নাল, অর্থাৎ কিছু সমন্বয় সংগত জাবেদা। তাহলে চলুন শুরু করা যাক। এই সমন্বয় সংগত জাবেদা কিন্তু আমাদের নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। প্রাথমিকভাবে যারা বেসিক ধারণা নিচ্ছেন, অর্থাৎ যারা অন্য বিভাগ থেকে অ্যাকাউন্টিং এ শিখতে চাচ্ছেন, তাদেরকে আমি আপাতত বলবো আপনারা এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আপাতত সাময়িকের জন্য মুখস্থ করে রাখেন। যখন অ্যাকাউন্টিং এর অঙ্ক সমূহের পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন, তখন কিন্তু আমাদের এই মুখস্থ করা জাবেদাগুলো কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন সহজেই। আপাতত আমি মুখস্থ করে রাখতে বলছি সাময়িকের জন্য। তাহলে আমাদের প্রথমে লেখা আছে গুডস ডিস্ট্রিবিউটেড টাকা 50,000 অ্যামং দ্য কাস্টমার অন ফ্রি অফ কস্ট। এখানে গুডস বলতে পণ্য বোঝানো হয়েছে, আর ডিস্ট্রিবিউটেড মানে বন্টন করা বা বিতরণ করা টাকা 5,000 এবং দ্য কাস্টমার্স মানে অনেকগুলো কাস্টমারের মধ্যে, অন ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে। তাহলে আমাদের সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে আমাদের জাবেদা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, অর্থাৎ বিজ্ঞাপন খরচ ডেবিট আর ক্রয় ক্রেডিট। আমরা জানি বিনামূল্যে যখন পণ্য বিতরণ করবে তখন কোম্পানি প্রচারের উদ্দেশ্যে বিতরণ করে, যেটা আমরা বিজ্ঞাপন ধরতে পারি, এটা একটা খরচ। এই জন্য আমাদের বিজ্ঞাপন খরচকে ডেবিট করতে হবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে ডেবিট করতে হবে আর পারচেজকে ক্রেডিট করতে হবে, যার বাংলা অর্থ হলো বিজ্ঞাপন খরচ ডেবিট আর ক্রয় ক্রেডিট। আশা করি আপনারা সবাই এই 1 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 2 নম্বর জাবেদা বলা হয়েছে গুডস ডিস্ট্রিবিউটেড টাকা 6,000 অ্যাজ সিম্পল। এখানে গুডস মানে পণ্য আর ডিস্ট্রিবিউট মানে বন্টন করা। আমি আগেই বলছি নমুনা হিসেবে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ 6,000 টাকা, এটা কিন্তু বিজ্ঞাপন। তার মানে 1 নম্বর জাবেদা এবং 2 নম্বর জাবেদা কিন্তু সেমই হবে, সেম জাবেদা। 1 নম্বর এবং 2 নম্বর জাবেদা সেম, টাকা হবে 6,000 টাকা। আশা করি আপনারা সবাই 2 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন, অর্থাৎ 1 নম্বর জাবেদা এবং 2 নম্বর জাবেদা কিন্তু সেম, ডাক এক জাবেদাও সেম। 3 নম্বর জাবেদা বলছে গুডস উইথড্র বাই দ্য ওনার টাকা 3,000 ফর পার্সোনাল ইউজেস, অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে 3,000 টাকার পণ্য উত্তোলন। এই জাবেদা কিন্তু আমরা 2 নম্বর জাবেদা শিখছিলাম, অর্থাৎ মালিকের উত্তোলন সংক্রান্ত জাবেদার মধ্যে। এখানে মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কারবার থেকে 3,000 টাকার পণ্য উত্তোলন করছেন। এই জন্য আমাদের জাবেদা হবে ড্রয়িংস ডেবিট আর পারচেজ ক্রেডিট 3,000 টাকা। অর্থাৎ মালিক যদি ব্যক্তিগতভাবে কোম্পানি থেকে কোনো কিছু নেয় তাহলে সেটা ড্রয়িংস নামে হিসাবভুক্ত করতে হয়, অর্থাৎ উত্তোলন নামে হিসাবভুক্ত করতে হয়। পণ্য নিতে পারে, নগদ টাকা নিতে পারে, আবার ব্যাংক থেকে টাকা নিতে পারে, কোনো সম্পত্তি নিতে পারে, অর্থাৎ যা নেবে সেটা ক্রেডিট করতে হবে। যদি ক্যাশ নেয় তাহলে ক্যাশ ক্রেডিট, যদি পণ্য নেয় বা গুডস নেয় তাহলে পারচেজ ক্রেডিট বা মার্চেন্ডাইজ ক্রেডিট করতে হবে, আর যদি কোনো সম্পত্তি নেয় তাহলে ওই সম্পত্তির নামটা ক্রেডিট করতে হবে, আর যদি ব্যাংক থেকে টাকা নেয় তাহলে ব্যাংকে ক্রেডিট করতে হবে। মালিক যদি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করে নেয় সেক্ষেত্রে ড্রয়িংসকে সবসময় ডেবিট করতে হবে। ক্রেডিটটা পরিবর্তন হতে পারে কিন্তু ড্রয়িংস কিন্তু সবসময় ডেবিট করতে হবে, যা নেবে সেটা ক্রেডিট করতে হবে। আশা করি আপনারা সবাই এই 3 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 4 নম্বর জাবেদা বলা হয়েছে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য, অর্থাৎ আগুনে পণ্য নষ্ট হয়ে গেছে 6,000 টাকার। জাবেদা হবে অ্যাবনরমাল লস ডেবিট পার্টস ক্রেডিট, অর্থাৎ যার বাংলা অর্থ হলো অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি আপনারা সবাই এই 4 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 5 নম্বর জাবেদা বলা হয়েছে সাপ্লাইজ হ্যাভ বিন ইউজড টাকা 3,000, অর্থাৎ আমাদের রেয়া মিলের মধ্যে সাপ্লাই ছিল 10,000, এই 10,000 সাপ্লাইজের মধ্যে আমাদের খরচ হয়ে গেছে 3,000 টাকা। তাহলে রেয়া মিলে আমাদের কিন্তু ট্রায়াল ব্যালেন্স মানে রেয়া মিলে কিন্তু আমাদের সাপ্লাই মানে সম্পদ হিসেবে ছিল 10,000 টাকা। এই জন্য আমাদের সম্পদটা কমে যাবে আর খরচ বৃদ্ধি পাবে। জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট 3,000 টাকা। তারপর 5 নম্বর বলছে যে সাপ্লাইজ অন হ্যান্ড, এটা কিন্তু সম্পদ হাতে আছে, অর্থাৎ আমাদের সাপ্লাইজ এক্সপেন্স যখন আমরা হিসাব করছিলাম তখন কিন্তু খরচ হিসাবে হিসাব করছিলাম। সাপ্লাইজ এক্সপেন্স ছিল আমাদের 10,000 টাকা। এই 10,000 এর মধ্যে দেখা যাচ্ছে যে বছর শেষে 2,000 টাকার সাপ্লাইজ এখনো ব্যবহার করা হয় নাই, তার মানে আমাদের খরচকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ রেয়া মিলে যা থাকবে সেটা কিন্তু জাবেদা করার সময় উল্টা করতে হবে। আর হাতে আছে আমাদের 2,000 টাকা, তার মানে সম্পদে জাবেদা হবে, তাহলে সাপ্লাইজ ডেবিট হবে আর সাপ্লাইজ এক্সপেন্সকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ রেয়া মিলের ভিতরে যা থাকবে মানে যে হিসাবে থাকবে, যদি সম্পদ হিসাবে থাকে তাহলে আমরা খরচকে ফোকাস করবো, অর্থাৎ খরচকে ডেবিট করতে হবে আর সম্পদকে ক্রেডিট করতে হবে। আর রেয়া মিলে যদি আমাদের খরচ হিসেবে থাকে তাহলে সম্পদকে ডেবিট করতে হবে, খরচকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ সম্পদ থাকলে খরচকে ডেবিট সম্পদ ক্রেডিট, আর খরচ হিসেবে থাকলে সম্পদ ডেবিট খরচ ক্রেডিট। এখানে কিন্তু সাপ্লাইজ কিন্তু ঠিক জায়গায় আছে আর খরচ কিন্তু উল্টো জায়গায় আছে, যে হিসাবে ঠিক জায়গায় থাকবে তার টাকা বসবে, অর্থাৎ সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। খরচ কিন্তু আমরা জানি ডেবিট ব্যালেন্স, কিন্তু এটা কি দিকে আছে, উল্টো দিকে আছে। আর সম্পদ কিন্তু আমাদের ডেবিট ব্যালেন্স সেটা আমরা জানি, এই জন্য সাপ্লাইজ কিন্তু সম্পদ কিন্তু ডেবিট দিকে আছে, অর্থাৎ ঠিক জায়গায় আছে। জাবেদা করার সময় যেটা ঠিক জায়গায় থাকবে তার টাকা হিসেবে বসবে 2,000 টাকা, কারণ 2,000 টাকা সম্পদ ছিল। আশা করি আপনারা সবাই এই 6 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 7 নম্বর জাবেদায় বলা হয়েছে সাপ্লাইজ হ্যাভ বিন ইউজড 3,000 টাকা, অর্থাৎ 3,000 টাকার সাপ্লাইজ খরচ হয়ে গেছে। রেয়া মিলে কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স আছে, কারণ এটাও খরচ এটাও খরচ, তারপরে আমাদের বিয়োগ করলে যেটা বের হবে সেটা কিন্তু সম্পদ, কারণ বছর শুরুতে সম্পদ এবং শেষে যদি সম্পদ থাকে বিয়োগ করলে আমাদের খরচ বের হয়। আবার বছর শুরুতে যদি খরচ থাকে এবং শেষে যদি খরচ থাকে বিয়োগ করলে কিন্তু সম্পদ বের হয়। এই জাবেদার মধ্যে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বছর শেষে কিন্তু খরচ ছিল 3,000 টাকা আর বছরের প্রথমে কিন্তু আমাদের খরচ ছিল 10,000 টাকা। তাহলে বছরের প্রথমে খরচ এবং শেষের খরচ এই দুটো বিয়োগ করলে আমাদের সম্পদ বের হবে। তাহলে জাবেদা হবে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 7,000 টাকা, এই দুটো বিয়োগ করে।
তারপর 8 নম্বর জাবেদা বলছে সাপ্লাইজ অন হ্যান্ড 2000 টাকা, এটা কিন্তু সম্পদ হিসেবে আছে। আর ট্রায়াল ব্যালেন্স মানে মিলে আমাদের কিন্তু সাপ্লাইজ আছে 10,000 টাকা, এটাও কিন্তু সম্পদ। অর্থাৎ বছর শুরুতে কিন্তু সম্পদ ছিল 10,000 আর বছরের শেষে কিন্তু সম্পদ গুলো 2,000 টাকা। তাহলে সারা বছর আমাদের খরচ হয়েছে 8,000 টাকা। যেহেতু মিলে সম্পদ হিসেবে আছে সেহেতু আমাদের জাবেদা করার সময় খরচের জাবেদা দিতে হবে। তাহলে জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট 8,000 টাকা। 10,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিয়ে আমাদের এই 8,000 টাকা বের হবে। আশা করি আপনারা সবাই এই 8 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 9 নম্বর জাবেদা বলছে যে আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন টাকা 2,000। অর্থাৎ আনআর্নড সার্ভিস রেভিনিউ কিন্তু একটা দায়। এটা আমরা যখন হিসাবভুক্ত করছিলাম মানে কারো কাছ থেকে যখন অগ্রিম নিছিলাম তখন কিন্তু আমরা দায় হিসেবে অর্থাৎ আনআর্নড সার্ভিস রেভিনিউ আমরা ক্রেডিট করছিলাম। শুরুতে আমরা দায় হিসেবে হিসাবভুক্ত করার কারণে পরবর্তী দেখা গেল কি এই 2,000 টাকা আয় হয়ে গেছে। তাহলে আমাদের এই জাবেদার কারণে দায়টা কমে যাবে আর আয় বৃদ্ধি পাবে। তাহলে দায় কমে গেলে আমাদের অবশ্যই ডেবিট করতে হবে আর আয় বাড়লে আমাদের আয়কে ক্রেডিট করতে হবে। তাহলে জাবেদা হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ডেবিট হওয়ার কারণে দায়টা কমে গেছে আর সার্ভিস রেভিনিউ একটা আয়, এটা আয় ক্রেডিট হওয়ার কারণে সার্ভিস রেভিনিউ আয়টা বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনারা সবাই এই 9 নম্বর জাবেদা বুঝতে পেরেছেন। 10 নম্বর জাবেদা বলছে যে আনআর্নড রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আর্ন টাকা 3,000। 9 নম্বর এবং 10 নম্বর কিন্তু সেম জাবেদা, এখানে সার্ভিস রেভিনিউ ছিল এখানে রেন্ট রেভিনিউ, নামটা শুধু ভিন্ন। তাহলে আমাদের জাবেদা হবে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। আনআর্নড রেন্ট রেভিনিউ বাবদ দায় কমে গেছে 3,000 টাকা এবং রেন্ট রেভিনিউ বাবদ আশা করি আপনারা সবাই 10 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 11 নম্বর জাবেদা বলছে ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 5,000 টাকা, যার অর্থ হলো বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা। আমরা জানি বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু কোম্পানির জন্য সম্পদ, এই জন্য জাবেদা হবে ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট আর বিজ্ঞাপন হিসাব ক্রেডিট করতে হবে। আশা করি আপনারা সবাই এই 11 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 12 নম্বর জাবেদা বলছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে মূলধনের সুদ ধার্য করতে বলছে। তাহলে মূলধন এবং উত্তোলন সুদ ধার্য করতে বললে আমরা মূলধন এবং উত্তোলন যেটা যে ব্যালেন্স সেটা সেদিকে রাখবো, তার বিপরীতে শুধু সুদ হিসাব দিব। তাহলে আমরা জানি ক্যাপিটাল কিন্তু ক্রেডিট ব্যালেন্স, এটা ক্রেডিট দিকে থাকবে, এটা ক্যাপিটাল ক্রেডিট হবে আর তার বিপরীতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আর ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে উত্তোলন সুদ ধরতে বলছে। তাহলে আমাদের ড্রয়িংস কিন্তু ডেবিট ব্যালেন্স এটা ডেবিট দিকে থাকবে, তাহলে ড্রয়িংস ডেবিট হবে আর ইন্টারেস্ট রেভিনিউ হবে, কারণ উত্তোলনের সুদ কিন্তু আমাদের জন্য আয়, এই জন্য ইন্টারেস্ট রেভিনিউ। আর মূলধনের সুদ কিন্তু কোম্পানির জন্য একটা খরচ আর উত্তোলনের সুদ কিন্তু কোম্পানির জন্য একটা আয়, এই জন্য ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হয়েছে আর ক্যাপিটালের সময় ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট করা হয়েছে। আশা করি আপনারা সবাই এই 12 নম্বর এবং 13 নম্বর জাবেদা বুঝতে পেরেছেন। 14 নম্বর জাবেদা বলছে মেশিনারি ইনস্টলেশন এক্সপেন্স টাকা 5,000 ইনক্লুডেড ইন ওয়েজেস। এর অর্থ হলো মেশিন সংস্থাপন ব্যয় যা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা জানি মেশিন যদি সংস্থাপন করা হয় অর্থাৎ কোন স্থায়ী সময় যদি সংস্থাপন করা হয়, সংস্থাপন করা মানে বসানো, তাহলে কিন্তু আমাদের মেশিনের মূল্যটাকে বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আমাদের মেশিনের মূল্যটাকে না বাড়িয়ে ভুলে আমরা মজুরি হিসাবকে ডেবিট করছিলাম অর্থাৎ মজুরিকে বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমাদের এটা সংশোধন করতে হবে। তাহলে জাবেদা হবে মজুরি অর্থাৎ ওয়েজেস কে ক্রেডিট করতে হবে আর মেশিনকে ডেবিট করতে হবে। তাহলে জাবেদা হবে আমাদের মেশিনারি ডেবিট আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। তাহলে এখানে মেশিনের বাবদ সম্পত্তির বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা আর ওয়েজেস এক্সপেন্স বাবদ খরচ হ্রাস পেয়েছে 5,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 14 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 15 নম্বর জাবেদা বলা হয়েছে ফার্নিচার পারচেজ ইনক্লুডেড ইন পারচেজ টাকা 50,000। অর্থাৎ আমি ফার্নিচার অর্থাৎ সম্পত্তি ক্রয় করছি 50,000 টাকা দিয়ে, তাহলে আমার জাবেদা হওয়ার কথা ছিল ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু আমরা ফার্নিচারকে ডেবিট না করে ভুলে কিন্তু পারচেজকে ডেবিট করছিলাম। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে সংশোধন করতে হবে, যেটা ভুল করছিলাম সেটাকে উল্টা দিকে দিব। তাহলে পারচেজকে ক্রেডিট করতে হবে আর ফার্নিচারকে ডেবিট করতে হবে, কারণ ফার্নিচার কিন্তু ডেবিট হওয়ার কথা ছিল, যেটা হওয়ার কথা ছিল সঠিক সে কিন্তু সঠিক জায়গায় নামাবো আর যেটা ভুল করছিলাম সেটা কিন্তু উল্টা দিকে নামাবো। তাহলে আমাদের সংশোধনী জাবেদা হবে ফার্নিচার হিসাব ডেবিট আর পারচেজ হিসাব ক্রেডিট। এই জাবেদার মাধ্যমে কিন্তু আমাদের ফার্নিচার বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা আর পারচেজ বাবদ 50,000 টাকা হ্রাস পেয়েছে, যেটা আমরা ডেবিট করেছিলাম ভুলে সেটা কিন্তু হ্রাস পেয়ে কমে গেছে। আশা করি আপনারা সবাই এই 15 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 16 নম্বর জাবেদা বলছে সেলস গুডস উইদাউট প্রফিট টাকা 4,000। এটা অর্থ হলো বিনা লাভে পণ্য বিক্রয় অর্থাৎ লাভবিহীন পণ্য বিক্রয় করা হয়েছে। তাহলে এর জন্য জাবেদা হবে সেলস আর পারচেজ কে উল্টে দিলে হবে। আমরা জানি সেলস কিন্তু ক্রেডিট ব্যালেন্স আর পারচেজ কিন্তু ডেবিট ব্যালেন্স, এখানে সেটা উল্টে দিলেই আমাদের কিন্তু এই জাবেদা হয়ে যাবে। তাহলে জাবেদা হবে সেলস ডেবিট পারচেজ ক্রেডিট, অর্থাৎ মুনাফাবিহীন বিক্রয় বা বিনা লাভে পণ্য বিক্রয় এগুলো একই কথা, যার অর্থ হলো সেলস গুডস উইদাউট প্রফিট। এর জাবেদা হবে সেলস ডেবিট পারচেজ ক্রেডিট। আশা করি আপনারা সবাই এই 16 নম্বর জাবেদা বুঝতে পারছেন। আশা করি আপনারা সবাই এই 16টা সমন্বয় জাবেদা নিজ দায়িত্বে ভালোভাবে সাময়িকের জন্য মুখস্থ করে নেবেন। পরবর্তীতে আপনারা যখন অ্যাকাউন্টিং এর অঙ্ক সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন তখন কিন্তু এই সমন্বয় জাবেদাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তখন কিন্তু সেটা অবশ্যই বুঝতে পারবেন। আমি সাময়িকের জন্য আপনাদেরকে এটা মুখস্থ করে রাখতে বলছি সমন্বয় জাবেদাগুলো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।